আমি অনুশ্রী। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ঠিক 100 বছর আগে সেবার অলিম্পিকের আসর বসেছিল প্যারিসে। ফুটবল শুরু হয়েছিল 25শে মে। ঠিক 100 বছর পর আবার অলিম্পিকের আসর বসছে প্যারিসে। দিনটাকে স্মরণ করে রাখতে বিশেষ উদ্যোগ নিল ইউনাইটেড নেশনস ন্যাশনাল অ্যাসেম্বলি। এবার থেকে এই দিনটি পালিত হবে বিশ্ব ফুটবল দিবস হিসাবে। অর্থাৎ আমস্টারডাম অলিম্পিকেও ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। পরপর দুবার অলিম্পিক ফুটবলের চ্যাম্পিয়ন উরুগুয়ের মাটিতেই চালু হয় 1930 সালের বিশ্বকাপ ফুটবল। এই বিশেষ চমক ফুটবলের জন্য বিশেষ দিনের দাবি তোলেন প্রথম লিবিয়ার প্রতিনিধি। তার যুক্তি ছিল, ফুটবল এমন একটা খেলা যা সারা 160টি দেশ ফুটবলের নামে এই বিশেষ দিনের প্রস্তাবকে সমর্থনও করে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা মনে করেন ফুটবল নিছক একটা খেলা না। মহিলা কর্মীদের সুরক্ষার জন্য আইন চালু করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। অনুমোদন করা হয় শারীরিক নিগ্রহ বিরোধী আইনে। এদিন ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকের পর এই আইন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এআইএফএফ থেকে জানানো হয়েছে 2013 সালের পস অ্যাক্টকে সামনে রেখে এই আইন তৈরি করা হয়েছে। এই বিষয়ে ফেডারেশনের ভারপ্রাপ্ত সচিব এম সত্যনারায়ণ জানিয়েছেন, এআইএফএফ এর কর্মীদের জন্য এই আইন অত্যন্ত দরকারি ছিল। আমরা 2013 পস আইনকে মাথায় রেখে এই আইন তৈরি করেছি। এছাড়া আরও কয়েকটি সংগঠনে আইনি ব্যবস্থা খতিয়ে দেখে এই নীতি নেওয়া হয়েছে। জুনিয়র ও মহিলাদের দলগুলোর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেটের ডায়েরি। হায়দ্রাবাদের কাছে হারের পরেই সমালোচনার মুখে পড়লেন লখনৌ সুপার জায়ান্টস দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ম্যাচের পর প্রকাশ্যে এই দলের অধিনায়ক কেএল রাহুলকে ভৎসনা করতে দেখা গিয়েছে তাকে। হায়দ্রাবাদের কাছে এইভাবে দলের আত্মসমর্পণ মেনে নিতে না পেরেই তিনি এমন কাজ করেছেন বলে মনে করা যাচ্ছে। তবে বিষয়টা ভালোভাবে নেননি সমর্থক থেকে শুরু করে ধারাভাষ্যকাররা। গতকাল আইপিএলে খেলা ছিল হায়দ্রাবাদ এবং লখনৌয়ের। সেই ম্যাচে আগে ব্যাট করে 4 উইকেটের বিনিময়ে 165 রান তোলে লখনৌ। জবাবে 9.4 ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ের রান তুলে নেয় হায়দ্রাবাদ। অভিষেক শর্মা এবং ট্রেভর হেডের দাপটে জেতে তারা। আইপিএলে যেন রানের বন্যা, 250-র ওপর রান করাও নিশ্চিত থাকা যাচ্ছে না। রবিচন্দ্রন অশ্বিনের দাবি, ক্রিকেট আরও বেশি করে একপেশে হয়ে যাচ্ছে। বোলারদের টিকে থাকতে গেলে নতুন উপায় খুঁজে বের করতে হবে। ক্রিকেটের বেশিরভাগ নিয়ম ব্যাটারদের জন্য তৈরি হয়, এমন অভিযোগ বহুকালের। আইপিএলের আবহে সেই অভিযোগটা আরও বেশি করে শোনা যায়। অশ্বিনের কথায়, আগেকার মাঠগুলো এখনকার ক্রিকেটে তেমন প্রাসঙ্গিক নয়। গলি ক্রিকেটের ব্যাটেই খেলা হতো। মাঠের ধারে স্পন্সরদের বিলবোর্ড থাকে, বাউন্ডারি অন্তত 10 গজ এগিয়ে আনা হয়েছে। পরাজয়ের ডাবল হ্যাট্রিকের শোক কাটিয়ে এবার জয়ের হ্যাট্রিকের খুশি উপভোগ করছেন বিরাট কোহলি। ভারতীয় দলের ও আরসিবি দলের প্রাক্তন ক্যাপ্টেন কোহলি চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন। গুজরাট টাইটান্স দলের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কোহলি। 155.56 স্ট্রাইক রেটে 27 বলে 4টি ছক্কার সাহায্যে বিরাট বানিয়েছেন 42 রান। তবে চলতি মৌসুমে বিরাটের স্ট্রাইক রেট নিয়ে বেশ প্রশ্ন তুলেছেন ক্রিকেটাররাই। সাদা বলে খারাপ সময় কাটছেই না লিটন দাসের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে সাজ করে ফিরেছেন মাত্র 1 রান করে। লিটনের সমস্যা অনুসন্ধানের জন্য ডেভিড হ্যামকে বলা হয়েছে তার ওপর বিশেষ নজর রাখতে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বেশ কিছুদিন ধরেই সে ফর্মের বাইরে। কথা হয়েছে জালাল ভাইয়ের সাথে। নিশ্চিত যে ব্যাটিং কোচ যিনি আছেন আমাদের, তার সাথে কথা বলতে বলা হয়েছে। তার লিটনের উপর বিশেষ নজর দেখতে বলা হয়েছে। জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3 ম্যাচে স্কোয়াডে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। শেষ 2 ম্যাচে সাকিবের ফেরার কথা জানালেও বিশ্রামে থাকতে পারেন আইপিএলে খেলে দেশে ফিরে আসা মুস্তাফিজুর রহমান। বিসিবি সভাপতি বলেছেন, সাকিবের খেলার কথা, মুস্তাফিজ খেলবে কিনা নিশ্চিত না। আমার ধারণা ওকে বিশ্রামে রাখা হবে। কতদিনের বিশ্রাম রাখা হবে তা অবশ্য জানি না। সাকিব তো লিগে সেঞ্চুরি করলো এতদিন পরে, এটা একটা ভালো দিক ওর রানে ফিরে আসাটা। খেলার খবর আরও আছে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে প্রথম লেগটা পিএসজি হেরেছিল 1-0 গোলে। প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগ, লন্ডনে বিখ্যাত ওয়েমব্লি স্টেডিয়ামে। এবারও ফাইনাল ওয়েমব্লিতেই আগামী 1 জুন। ফের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ। রেফারি নিয়ে একাধিক বিতর্কের মধ্যেই বায়ার্ন মিউনিখকে 2 পর্ব মিলিয়ে 4-3 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠল রিয়াল। দ্বিতীয় পর্বের ম্যাচে বায়ার্নকে 2-1 গোলে হারালো লস ব্ল্যাঙ্কসরা। ঘরের মাঠে জিতলেই গত 10 বছরের ষষ্ঠবার ফাইনালে ওঠা কৃতিত্ব অর্জন করে ফেলতে পারতেন ভিনিসিয়াসরা। তবে এদিন ম্যাচের শুরুর দিকটা মোটেই সহজ ছিল না রিয়ালের পক্ষে। প্রথমে বায়ার্নের কাছে গোল হজম করে পিছিয়ে পড়তে হয়। ম্যাচে 68 মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন ডেভিস। তখন মনে হচ্ছিল স্প্যানিশ চ্যাম্পিয়নদের মাত দিয়ে হয়তো ফাইনাল খেলতে চলেছে 2 জার্মান দলই। তখন নাটকীয়ভাবে প্রত্যাবর্তন রিয়ালের। ম্যাচের একেবারে শেষ দিকে 4 মিনিটের ব্যবধানে জোড়া গোল করে রিয়ালকে ফাইনালে তোলেন জোসেলু।
বায়ার্নের সমর্থকরা যেন বিশ্বাসই করতে পারছিলেন না, ছিটকে যেতে হলো তাদের প্রিয় ক্লাবকে। ইউরোপের একাধিক সংবাদ মাধ্যমের দাবি, মাদ্রিদে 1.8 মিলিয়ন ইউরো ব্যয় করে বাড়ি কিনতে চলেছেন কিলিয়ান এমবাপে। পরের মৌসুমে তাকে রিয়াল মাদ্রিদে দেখার জল্পনায় হাওয়া দিয়েছে সেই খবর। দল ছাড়া একটা প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে এমবাপে নিজেও জানিয়েছিলেন পিএসজির জার্সিতে এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে সমর্থকদের খুশি করতে চান। কিন্তু এবারও সেই অধরা মাধুরী স্পর্শ করা হচ্ছে না ফরাসি ফরওয়ার্ডের। বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে এবারের মতো সেমিফাইনালে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ অভিযান। টুকরো খবর। কখনো তিনি মিষ্টি খাচ্ছেন, কখনো গৃহস্থলীর টুকিটাকি কেনাকাটা করছেন, কখনো গান শুনছেন, আবার কখনো নেটফ্লিক্সে সিনেমা দেখছেন। মোটামুটি এইভাবেই দিন কাটছে নিখাত জারিনের। অলিম্পিকের আর 3 মাসও বাকি নেই, এই সময় তিনি কিনা এইভাবে সময় কাটাচ্ছেন। আসলে অলিম্পিকের আগে এভাবে নিজেকে খোশ মেজাজে রাখাটা নিখাতের প্রস্তুতিরই অঙ্গ। তিনি বলছেন, এই প্রথম অলিম্পিকে যাচ্ছি, এতদিন ধরে যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। নার্ভাস হওয়ারই কথা। নিজের যেমন প্রত্যাশা থাকে, অন্যদেরও প্রত্যাশা আরো বেশি, তাই এই সময় মাথা ঠান্ডা রাখাটা আরো বেশি জরুরি। আমি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে অফ করে নিয়েছি, চেনা লোকেদের সঙ্গে কথা বলা প্রায় ছেড়েই দিয়েছি, কারণ যার সঙ্গে কথা বলবো সেই অলিম্পিকের কথা বলবে, এতে মানসিক চাপ আরো বেড়ে যাবে। টোকিও সোনা জিতে তিনি দেশবাসীর কল্পনার বাইরে যাচ্ছিল তা বাস্তবে পরিণত করেছিলেন। অ্যাথলেটিক্সে ভারতকে প্রথমবার এনে দিয়েছিলেন সোনা। সেই সোনার ছেলে নীরজ চোপড়া 3 বছর পর নামবেন দেশের মাটিতে জাতীয় ফেডারেশন কাপে। 2021 সালে শেষবার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এই জ্যাভলিন থ্রোয়ার। আগামী 12 থেকে 15 মে ভুবনেশ্বরে এবারে ফেডারেশন কাপ অনুষ্ঠিত হবে। নীরজ যে এই ঘরোয়া প্রতিযোগিতায় নামছেন তা জানিয়েছে ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন। নীরজের সঙ্গে কিশোর কুমার জেনাও এই প্রতিযোগিতায় অংশ নেবেন। নীরজের কোচ ক্লাউস বার্তোনিজও জানিয়েছেন ভুবনেশ্বরে নামার জন্য তার ছাত্র তৈরি। টোকিও অলিম্পিকে সোনা জেতার পর এই প্রথম ভারতে কোনো প্রতিযোগিতায় নামবেন নীরজ। কিন্তু এই প্রতিযোগিতায় নামার আগে নীরজ দোহায় 10ই মে ডায়মন্ড লিগে অংশ নেবেন। ডায়মন্ড লিগে কিশোর জেনাও নামবেন। 2021 সালে জাতীয় ফেডারেশন কাপে নীরজ অংশ নিয়ে সোনা জিতেছিলেন। ক্লে কোর্টের অবিসংবাদিত শাসক রাফাল নাদাল এবার ফরাসি ওপেনে খেতাব জয়ের ক্ষেত্রে কতটা আশাবাদী। 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক বলেছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে জোরের সঙ্গে কোনো মতামত দিতে পারছি না, শারীরিকভাবে এখনো সুস্থ রয়েছি। 1 মাস আগে যে অবস্থা ছিল তার চেয়ে অনেকটাই উন্নত হয়েছে ফিটনেসে। সেটা কতটা ধরে রাখতে পারছি তার উপরে নির্ভর করবে সবকিছুই। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। ঢাকে কাটি পড়তে আর মাত্র 3 মাস। অলিম্পিককে ঘিরে বিরাট কর্মযজ্ঞ চলছে প্যারিস জুড়ে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণকেন্দ্র হতে চলেছে সেন নদী। প্যারিসের একটি পরিচিত যদি আইফেল টাওয়ার হয়, অন্য পরিচিতি এই সেন নদী। সেই সেন নদীর ওপর ঘুরে বেড়াবে 94টি বোট। সেই বোটগুলিতে থাকবেন বিভিন্ন দেশে প্রায় 10,500 ক্রীড়াবিদ। নদীর 2 ধারে থাকবেন দর্শকরা, নদীর দুপাশে সুদৃশ্য বাঁধানো পাড়। এমনিতেই সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা, ফলে বেশ সাজানো গোছানো। অলিম্পিক উপলক্ষে তা যেন আরো নতুন করে সেজে উঠেছে। পূর্ব থেকে পশ্চিমের দিকে এক সেতু থেকে অন্য সেতুর দিকে ভেসে যাবে বোটগুলি। নদীবক্ষেই 6 কিলোমিটার জুড়ে হবে অনুষ্ঠান। খেলোয়াড়রা যেমন প্যারেড করবেন, তেমনি ফ্রান্সের সংস্কৃতিতে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে থাকছে জমকালো অনুষ্ঠান। নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না ফ্রান্স প্রশাসন। বিভিন্ন দেশ থেকে উড়িয়ে আনা হচ্ছে নিরাপত্তার বিশারদদের। টহলদারির জন্য নদীতে ঘুরে বেড়াবে প্রায় 100 বোট। উদ্বোধনী অনুষ্ঠান 26শে জুলাই, এর মধ্যেই সাড়া পড়ে গিয়েছে। 10ই মে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। যারা ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছেন তাদের রেজিস্ট্রেশন দরকার নেই। অলিম্পিককে সামনে রেখে পর্যটনকেও এগিয়ে নিয়ে যেতে চাইছে ফ্রান্স। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আইএফএর নতুন সহসচিব নির্বাচন অবশেষে হতে চলেছে। একই সঙ্গে হওয়ার সম্ভাবনা সহসভাপতি পদের নির্বাচনও। তবে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। শেষ পর্যন্ত গিয়ে মনোনয়নই দাঁড়াবে। আপাতত যা পরিস্থিতি তাতে জুনে এই 2টি পদের নির্বাচন বা মনোনয়ন হওয়ার সম্ভাবনা। ঠিক হচ্ছে, নতুন মরশুমে কলকাতার লিগ শুরুর ঠিক আগেই নতুন সহসচিব এবং সহসভাপতি বেছে নেওয়া হবে। কারা পাবেন এই নতুন পদ তাতে ময়দানে বিভিন্ন গোষ্ঠী নিজেদের মধ্যে আলাপ আলোচনাও শুরু করেছে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।